দশম শ্রেণী কোষে দেখি 1.3 এই চ্যাপ্টারের আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্ত এর আগের ভিডিওতে কষে ফেলেছিলাম, এর আগের ক্লাসে কষে ফেলেছিলাম। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তো 6 নম্বর অঙ্কে কি বলছে? বলছে যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যে সংখ্যার দশকের ঘরের যে অঙ্ক হবে সেটি এককের ঘরের অঙ্ক থেকে 3 কম হবে। ঠিক আছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। যে সংখ্যাটির কথা বলেছে সেই সংখ্যাটি থেকে ওই সংখ্যার যে অঙ্ক দুটি আছে তাদের গুণফল যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে হবে 15। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? সংখ্যাটির এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুটি শর্ত দেওয়া আছে, এখানে একটা, এই যে প্রথম শর্ত এটি, আর দ্বিতীয় শর্ত হলো এই যে এটি, গুণফল বিয়োগ করলে 15 হবে। এই দুটি শর্তের ভিত্তিতে আমরা এখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করব এবং সেটি সমাধান করব, করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যেহেতু এককের ঘরের অঙ্কটি বের করতে বলেছে, আমরা এককের ঘরের অঙ্কটি ধরে নেব। তাহলে 6 নম্বর ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, তাহলে এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে কত হবে? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কীভাবে সংখ্যা তৈরি করব। মনে করো 25 একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট। এখানে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2, এটি হচ্ছে দশক, আর এটি হলো এককের ঘরের অঙ্ক 5। তাহলে সংখ্যাটা কীভাবে তৈরি হচ্ছে? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ হবে। তাহলে 10 দুগুণ 20 যোগ 5 ইকুয়াল টু হলো 25। তাহলে দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করে এককের ঘরের অঙ্ক যোগ করতে হবে, এভাবে সংখ্যা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানেও এরকম দশকের ঘরের অঙ্ক কত? এক্স মাইনাস 3, তার সঙ্গে কত গুণ করব? 10 গুণ করব। তাহলে হয়ে গেল, তার সঙ্গে কত যোগ করব? এককের ঘরের অঙ্কটি যোগ করব। এবার হিসেব করে নেই। তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স, 10x প্লাস এক্স 11x মাইনাস 30, আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এবার বলছে যে সংখ্যাটি থেকে যদি অঙ্ক দুটির গুণফল বিয়োগ করা হয়, তাহলে অঙ্ক দুটি কি কি? অঙ্ক দুটি হচ্ছে এক্স এবং এক্স মাইনাস 3। তাহলে এই দুটির গুণফল যদি এই সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হবে 15। তাহলে শর্তানুসারে তাহলে সংখ্যাটি আগে লিখে নিই। এখান থেকে কি বিয়োগ করব? বিয়োগ করব অঙ্ক দুটির গুণফল। তাহলে অঙ্ক দুটির গুণফল হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস 3 গুণফল, এটা সমান কত হবে? 15 বা 15। ঠিক আছে, এবার একটু হিসাব করে নেওয়া যাক। 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3x ইকুয়াল টু 15, বা সাজিয়ে নাও, এ মাইনাস এক্স স্কোয়ার, এখানে 11x প্লাস 3x প্লাস 14x মাইনাস 30, এই 15কে এপারে নিয়ে চলে এসো, মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমি স্টেপ জাম্প করে একবারে করে দিচ্ছি। একটা মাইনাস সাইন কমন নেব এখানে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন কমন নিয়ে ভাগ করে দেবো। তাহলে কি পড়ে থাকবে? আচ্ছা, মাইনাস সাইনটা কমন নিয়েই দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস এখানে 45 ইকুয়াল টু 0 হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এখন ঘটনা হলো এইটা সমাধান করতে হবে। সমাধান করতে গেলে আমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়মগুলো তো এর আগে অনেকবার বলেছি। তাহলে এক্স স্কোয়ার সহ 1, 45 গুণ করলে 45, এর চিহ্ন পজিটিভ বা প্লাস। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ করব, করার পর উৎপাদকগুলি গুণ করে এমনভাবে দুটি সংখ্যায় পরিণত করব যে দুটি সংখ্যার যোগ করে আমরা 14 মেলাবো। তাহলে 45কে ভেঙে দিই, 3 দিয়ে ভেঙে দিই, 15 আবার 3 5। তাহলে 3 গুণ করলে 9 আর 5, 9 প্লাস 5 ইকুয়াল টু 14। ঠিক আছে, বা এক্স স্কোয়ার 9 প্লাস 5 করে দেবো এখানে, প্লাস 45 ইকুয়াল টু 0।
ঠিক আছে, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজুয়াল টু 0। প্রথম দুটি থেকে কমন নেব, প্রথম দুটি থেকে কমন নিলে এক্স কমন যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 9। শেষ দুটি থেকে মাইনাস 5 কমন যাবে, গিয়ে পড়ে থাকবে এক্স মাইনাস 9 ইজুয়াল টু 0। বা তাহলে এক্স মাইনাস 9 দুটি থেকে কমন গেল, প্রথমটি থেকে পড়ে থাকবে এখন এক্স, শেষটি পরেরটা থেকে থাকবে 5 ইজুয়াল টু 0। তাহলে দুটি সংখ্যার দুটি রাশির গুণফল 0। দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই কমপক্ষে 0 আছেই। তাহলে হয় এক্স মাইনাস 9 ইজুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাবো এক্স ইজুয়াল টু 9, অথবা এক্স ইজ মাইনাস 5 ইজুয়াল টু 0, এক্স ইজুয়াল টু 5। দেখো এখানে কিন্তু এক্সের দুটি মান বেরিয়েছে, এই দুটি মানের মধ্যে একটিও বাদ দেওয়ার কোনো কারণ নেই। এই প্রশ্নের মধ্যে বা অঙ্কটির মধ্যে এমন কোনো কিছু উল্লেখ করেনি কারণ, যে কারণ দিয়ে আমরা এই দুটির মধ্যে একটিকে বাদ দেবো। সুতরাং আমরা দুটি দিয়েই হিসেব করব, ঠিক আছে। যখন এক্স ইজুয়াল টু 9, তখন সংখ্যাটির আচ্ছা, এখানে তো আমাদের এককের ঘরের অঙ্কই চেয়েছে, সুতরাং এটি আর লেখার দরকার নেই। আমাদের দুটি মান পেয়ে গেছি, এক্সের মান 9 অথবা 5, তাহলে এটি লিখে দেবো। এক্স তো আমরা ধরেছি এককের অঙ্ক, ঠিক আছে, এককের ঘরের অঙ্কই আমরা এক্স ধরেছি, সুতরাং এটিই হচ্ছে উত্তর, 9 অথবা 5। তাহলে লিখতে হবে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে 9 অথবা 5, ঠিক আছে। এবার চলে আসছি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলছে? আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। চৌবাচ্চাটিতে কয়টি নল আছে? দুইটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। তাহলে দুটি নল একসঙ্গে যদি খুলে দেওয়া হয় ওই চৌবাচ্চাতে, তাহলে বাইরে থেকে জল ঢুকবে দুটি নল দিয়ে, 11:01 পূর্ণ হয়ে যাবে দুটি নল দিয়ে একসঙ্গে জল ঢুকলে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। এবার একটা একটা করে যদি খোলা থাকে, তাহলে একটি নল দিয়ে ভর্তি হতে অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসেব করে লিখি। দেখো এখানে কি চেয়েছে, যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। যেহেতু নল দুটির সময় চেয়েছে, সুতরাং এই নল দুটির সময়কেই আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে ধরি, সাত নম্বর ধরি, প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেয় সমান x মিনিট। অতএব দ্বিতীয় নল দিয়ে কত সময় নেবে? বলছে যে দ্বিতীয় নলটি 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে দ্বিতীয় নলটি নেবে x + 5 মিনিট, তাই তো, যেহেতু 5 মিনিট বেশি সময় নিচ্ছে। এইবার আমরা চৌবাচ্চাটিকে সম্পূর্ণ যদি এক অংশ ধরে নিই, তাহলে এক অংশ পূর্ণ হতে প্রথম নল দিয়ে সময় নেয় x মিনিট। তাহলে 1 মিনিটে কতখানি পূর্ণ করবে প্রথম নল, সেটা বের করে নেব। তার আগে ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ। অতএব প্রথম নল দিয়ে x মিনিটে জল পূর্ণ হয়
চৌবাচ্চাটির 1 অংশ। অতএব 1 মিনিটে জলপূর্ণ হয় চৌবাচ্চাটির কত অংশ? 1-এর x অংশ। একই রকমভাবে দ্বিতীয় নল দিয়ে, অতএব দ্বিতীয় নল পূর্ণ কত সময় কত নেয়? x + 5 মিনিট। তাহলে x + 5 মিনিটে জলপূর্ণ হয় চৌবাচ্চাটির 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে কতখানি জলপূর্ণ হবে? 1-এর x + 5 অংশ, 1/x + 5 অংশ। তাহলে প্রথম নলটি 1 মিনিটে জলপূর্ণ করছে 1-এর x অংশ, দ্বিতীয় নলটি 1 মিনিটে জলপূর্ণ করছে 1-এর x + 5 অংশ। তাহলে দুটি নল যদি এবার একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে কতখানি জলপূর্ণ করবে? তাহলে এই অংশ প্লাস এই অংশ, সেটি করব। অতএব নল দুটি একসঙ্গে খুলে দিলে জলপূর্ণ হবে চৌবাচ্চাটির কত অংশ? 1/x + 1/x + 5 এত অংশ। তাহলে এবার লসাগু করে মানটা বের করে ফেলি। লসাগু হবে x × x + 5। তাহলে x দিয়ে লসাগুকে ভাগ করব, পড়ে থাকবে x + 5, সেটি 1-এর সঙ্গে গুণ হয় x + 5 প্লাস এখানে একই রকমভাবে x। তাহলে কত হলো? 2x + 5/x × x + 5 এত অংশ। তাহলে নল দুটি দিয়ে, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে, এই কথাটা ভুল হয়ে গেছে, ছাড়া পড়ে গেছে, 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে 1 মিনিটে কত অংশ জলপূর্ণ হচ্ছে? 2x + 5/x × x + 5 এত অংশ জলপূর্ণ হচ্ছে। তাহলে এত অংশ জলপূর্ণ হতে কত সময় নেয়? 1 মিনিট, ঠিক আছে। তাহলে 1 মিনিটের জলপূর্ণ হচ্ছে এত অংশ। আচ্ছা, এবার অঙ্কে যে 11.1/9 মিনিটের কথা বলা আছে, সেই 11.1/9 মিনিটে কতখানি পূর্ণ হচ্ছে সেটা বের করে নিই। এটা তো 1 মিনিটে পূর্ণ হলে এত অংশ। তাহলে 11.1/9 মিনিটে কত জল পূর্ণ হচ্ছে সেটা বের করে নিই। অতএব নল দুটি দিয়ে 11.1/9, আচ্ছা এটাকে একটু ভেঙে নেই, সমান এত মিনিট সমান 100/9। এত মিনিটে জলপূর্ণ হয় চৌবাচ্চাটির কত অংশ? তাহলে যেটা আছে তার সঙ্গে এটি গুণ হয়ে যাবে, /9 এত অংশ, তাই তো, এত অংশ। এবার ঘটনা হলো বইয়ে বলা আছে যে এই যে 11.1/9 বা 100/9 এত মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হয়। আর আমরা ধরে নিয়ে বের করলাম যে এত মিনিটে, মানে যে সময়ে চৌবাচ্চাটি পূর্ণ, মানে 1 অংশ পূর্ণ হয়ে যায়, সেই মিনিটে তত সময়ে চৌবাচ্চাটির জলপূর্ণ হচ্ছে এত অংশ। তার মানে কি? এই অংশটাই সমান 1 অংশ, ঠিক আছে, এই অংশটাই হচ্ছে 1 অংশ। তাহলে সেটাই লিখব। অতএব বা শর্তানুসারে, যাই লেখো অসুবিধা নেই, শর্তানুসারে 2x + 5/x × x + 5 × 100/9 এটা ইকুয়াল টু কত? 1। বা এবার গুণ করে দাও, উপরে গুণ করে দিই। তাহলে 200x + 500 ইকুয়াল টু 9x × x + 5, বা 200x + 500 ইকুয়াল টু 9x² + 45x। এইগুলিকে উপরে নিয়ে যাই, আর এই অংশটিকে প্রথমেই লিখে দিচ্ছি। 9x² + 45x
এটিকে উপরে নিয়ে গেলে মাইনাস 200x মাইনাস 500 ইজুকাল টু 0, ঠিক আছে, বা 9x স্কোয়ার, এটিকে বিয়োগ করো, মাইনাস 155x মাইনাস 80 ইজুকাল টু 0। তাহলে মাইনাস 500 ইন্টু 9, তাহলে কত হচ্ছে, মাইনাস 500 ইন্টু 9, এটি হবে। এখন এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব, করে সেটিকে উৎপাদকগুলির গুণ করে দুটি সংখ্যায় পরিণত করব। সেই দুটি সংখ্যার বিয়োগ করে, এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ করে আমরা 155 মেলাবো, ঠিক আছে। তা আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 5 দিয়ে দিই, তারপরে আবার 5 দিয়ে দেব, 5 দিলে আবার 5 দিয়ে দেবো, এবার 3 দিয়ে দিই, 3 দিয়ে আবার 2 দিয়ে 2, তাহলে এই উৎপাদকগুলি পাওয়া গেল। এখন আমরা এগুলিকে গুণ করব, করে দুটি সংখ্যায় পরিণত করব। তাহলে দেখো, এবার আমরা গুণ করব। আমরা যদি প্রথম দুটি থেকে গুণ করি, 5 5 25, 25, আর এইগুলিকে গুণ করলে হবে 180। এখান থেকে যদি 25 বিয়োগ করি তাহলে হচ্ছে 155। তাহলে আমরা এটি করব, বা 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25 x মাইনাস 500 ইজিক্যাল টু 0, বা তাহলে ভেঙে দিই, 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 ইজিক্যাল টু 0। প্রথম দুটি থেকে 9x কমন যাবে, 9x কমন গেলে x মাইনাস 20, প্লাস শেষ দুটি থেকে 25 কমন যাবে, গেলে পড়ে থাকবে x মাইনাস 20 ইজিক্যাল টু 0, বা তাহলে x মাইনাস 20 ইন্টু এখানে 9x প্লাস 25 ইজিক্যাল টু 0। তাহলে হয় x মাইনাস 20 ইজিক্যাল টু 0, বা x ইজিক্যাল টু 20, অথবা 9x প্লাস 25 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু মাইনাস 25/9। তাহলে এটি তো অগ্রাহ্য হবে, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অগ্রাহ্য। হ্যাঁ, তোমরা কারণ হিসাবে পাশে লিখে দিতে পারো, যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, লিখে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের গ্রহণযোগ্য কোনটি হচ্ছে x ইজিক্যাল টু 20। তাহলে আমরা প্রথম নলটি দিয়ে জলপূর্ণ হতে সময় ধরেছিলাম x মিনিট, তাহলে আমাদের x এর মান বেরোলো 20 মিনিট। তাহলে লিখব, অতএব প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগবে সমান 20 মিনিট। অতএব দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগবে, তাহলে দ্বিতীয় নলটি প্রথম নলটি থেকে 5 মিনিট বেশি সময় নিচ্ছিল, তাহলে 20 প্লাস 5 সমান 25 মিনিট। তাহলে উত্তর বেরিয়ে গেল, বুঝতে পারলে সবাই? ঠিক আছে, আমরা এবার পরের অঙ্ক চলে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্ক কি আছে? 7 নম্বর হলো 8 নম্বর অঙ্ক। এবার 8 নম্বর অঙ্কে বলছে যে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তাহলে তারা দুজনে একসঙ্গে যদি কাজটা করে তাহলে 4 দিনে তারা সম্পন্ন করে ফেলে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণা যে সময়ে কাজ করে পীযূষ তার থেকে 6 দিন বেশি সময় নেয় সেই কাজটি করতে। এটার মতোই, এই আগের অঙ্কের মতোই। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। তাহলে আগের অঙ্কটার মতোই কিছুটা, ঠিক আছে, আমরাও একই রকমভাবেই করব অঙ্কটা। 8 নম্বর, তাহলে প্রথমে আচ্ছা সম্পূর্ণ কাজটি এক অংশ ধরে নেই, ওটাই ভালো হবে। ধরি সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। এবার ধরি পর্ণা
একাকী পর্ণা একাকী কাজটি এক্স দিনে সম্পন্ন করে। ঠিক আছে, অতএব পীযূষ একাকী কাজটি কত দিনে সম্পন্ন করবে? 6 দিন বেশি সময় নেয় পড়ার থেকে, তাহলে x + 6 দিন এ সম্পন্ন করবে। এইবার তারা একাকী এই একদিনে কত অংশ করে করছে সেটা বের করে নেব। অতএব পর্ণা x দিনে কাজটি সম্পন্ন করে 1 অংশ। অতএব 1 দিনে কাজটি সম্পন্ন করবে কতখানি? 1-এর x অংশ। একই রকমভাবে পীযূষ x + 6 দিনে কাজটি সম্পন্ন করে 1 অংশ। অতএব 1 দিনে সম্পন্ন করবে 1-এর x + 6 অংশ। x + 6 অংশ। তাহলে এবার দুজনে একত্রে 1 দিনে কাজ সম্পন্ন করে কত অংশ সম্পন্ন করবে? পর্ণা কাজ করে 1-এর অংশ, 1-এর x অংশ, আর পীযূষ করে 1-এর x + 6 অংশ। তাহলে দুজনে মিলে 1 দিনে কত করছে এটা যোগ করলে বেরিয়ে যাবে এত অংশ। তাহলে লসাগু করে দেই x × x + 6 অংশ। তাহলে x + 6 এখানে প্লাস x, 2x + 6 / x × x + 6 অংশ। তাহলে তারা দুজনে 1 দিনে কাজ সম্পন্ন করে এত অংশ। তাহলে তারা দুজনে মিলে 4 দিনে কতখানি করবে? ওরা বলেছে, অঙ্কে বলে দিয়েছে যে তারা দুজনে 4 দিনে সম্পূর্ণ অংশই করে ফেলে। তাহলে আমরা 4 দিনে বের করে নেব। তারা দুজনে 4 দিনে কাজ সম্পন্ন করে, তাহলে 4টা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4 গুণ 2x + 6 / x × x + 6 এত অংশ। তাহলে প্রশ্নে বলেছে যে 4 দিনে তারা সম্পূর্ণ অংশ করে ফেলে কাজ, আর আমরা এখানে ধরে নিয়ে 4 দিনে বের করলাম এত অংশ। তার মানে কি এই অংশটাই হচ্ছে 1 অংশ। শর্তানুসারে 4 × 2x + 6 / x × x + 6 এটা = 1। তাহলে গুণ করে দাও 8x + 24 = এটা যদি গুণ করে দিয়ে এর সঙ্গে গুণ করে দাও তাহলে x² + 6x। এবার সবগুলোকে এক পারে নিয়ে চলে যাই। x² + 6x এগুলিকে এপারে নিয়ে যাব, -8x - 24 = 0। x² + 6 -2x - 24 = 0। তাহলে -24কে উৎপাদক বিশ্লেষণ করব, -24, তাহলে 24 2 দিয়ে করো, তাহলে 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3। তাহলে এখান থেকে আমাদেরকে বিয়োগ করে 2 মেলাতে হবে। ঠিক আছে, 4 6 - 4 x - 24 = 0। -6x - +4x - 24 = 0। প্রথম দুটি কমন নিয়ে নেই, x - 6 + 4 কমন যাবে, x - 6 = 0। x - 6 × x + 4 = 0। তাহলে হয় x - 6 = 0 বা x = 6, অথবা x + 4 = 0, x = -4। এটি অগ্রাহ্য হবে, কারণ দিন সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে 6। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম পর্ণা একাকী কাজ করতে x দিনে সম্পন্ন করে। তাহলে
আমরা উত্তর পেয়ে গেলাম যে পর্ণা 6 দিনে সম্পূর্ণ কাজটি করে ফেলছে। উত্তর তো ওটাই চেয়েছে, এই তো চেয়েছে যে পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে তোমরা উত্তর লিখে দেবে পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, এবার 9 নম্বর শুরু করছি। পরের অঙ্ক 9 নম্বর। আচ্ছা, 9 নম্বর অঙ্কে কী বলছে? বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তার মানে প্রথমে 1 ডজন কলমের দাম একরকম ছিল, পরে ওই এক ডজন কলমের দাম 6 টাকা কমে গেল। প্রথমে কমার পূর্বে যে দাম ছিল সেই দাম অনুসারে 30 টাকায় যে কলম পাওয়া যেত, যে সংখ্যক কলম পাওয়া যেত, বর্তমানে 6 টাকা কমে যাওয়ার পর এই 30 টাকায় তার থেকে 3টি বেশি কলম পাওয়া যাচ্ছে। বলছে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করি। তাহলে আমরা এটাই ধরে নেব, ঠিক আছে, যে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তো শুরু করছি 9 নম্বর। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল সমান x টাকা। প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য কত হবে? এখন তো 6 টাকা কমে গেছে, তাহলে x - 6 এত টাকা। ঠিক আছে, পূর্বে তাহলে এক ডজন কলমের মূল্য ছিল x টাকা, তার মানে x টাকায় কলম পাওয়া যেত 1 ডজন বা 12টি, তাই তো? তাহলে 12টি লিখব। পূর্বে x টাকায় কলম পাওয়া যেত কয়টি? 1 ডজন মানে কয়টি? 12টি। তাহলে অতএব 1 টাকায় কলম পাওয়া যেত কত? 12/x। অতএব 30 টাকায় কয়টি পাওয়া যেত? তাহলে 30 টাকা উপরে গুণ হয়ে যাবে এত টি, তার মানে এত টি। বর্তমানে x - 6 টাকায় কলম পাওয়া যায়। এখন তো 6 টাকা কমে গেছে 1 ডজন কলমের দাম, তাহলে 6 টাকা কমে গেল, বিয়োগ করে দিলাম। এত টাকায় কলম পাওয়া যাবে কত? 1 ডজন মানে 12টি। তাহলে 1 টাকায় কয়টি পাওয়া যাবে? এতটি। তাহলে 30 টাকায় কয়টি পাওয়া যাবে? তাহলে 30 গুণ করে দেওয়া হলো x - 6টি, তার মানে এইটা বাই x - 6 এত টি। তাহলে বর্তমানে কলমের দাম কম হওয়ায় কলম বেশি পাওয়া যাচ্ছে। আগে কলমের মূল্য বেশি ছিল, সেই জন্য 30 টাকায় কলম কম পাওয়া যেত। কয়টি কলম কম পাওয়া যেত? 3টি কলম কম পাওয়া যেত আগে। তার মানে কী করব? বর্তমানে যে কলমের সংখ্যা এইটা মাইনাস আগের যে কলমের সংখ্যা এইটা সমান কত হবে? 3। শর্তানুসারে বাই x - 6 মাইনাস 360/x = 3। তাই তো? এটি হলো বর্তমান কলমের মূল্য অনুসারে 30 টাকায় কলমের সংখ্যা, আর এটি হলো আগের কলমের মূল্য অনুসারে 30 টাকায় কলমের সংখ্যা। তাহলে বর্তমানে যে কলম পাওয়া যায় তার থেকে আগে 3টি কলম কম পাওয়া যেত। ঠিক আছে, অথবা উল্টো করে বলতে পারো আগে যে কলম পাওয়া যেত তার থেকে 3টি কলম এখন বেশি পাওয়া যায়। তার মানে কি? এখনকার কলমের সংখ্যা থেকে আগের কলমের সংখ্যা বিয়োগ করলে হবে 3। লসাগু করো x - 6। তাহলে হিসেব করলে কত হচ্ছে দেখো, 360 ইন্টু, তাহলে এখানে হবে x মাইনাস 360 ইন্টু x - 6 = 3। বা এটা হিসেব করে নাও, 360x মাইনাস এখানে 360x
মাইনাস মাইনাস প্লাস গুণ করলে এটি সমান 3 ইন্টু এক্স মাইনাস 6 কাটা গেল। এটিকে গুণ করো 3x² মাইনাস 18x, এটিকে ওপারে নিয়ে চলে যাও 0, অর্থাৎ 3 কমন নিয়ে কেটে দেবো। ঠিক আছে, 3 কমন নিয়ে কেটে দিলে, আচ্ছা 3 কমন নিয়ে নেওয়া আগে, তাহলে x² মাইনাস 6x, এখান থেকে 3 কমন নিলে ইজিক্যাল টু 0, x² মাইনাস 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এই যে 720, এটিকে এবার উৎপাদকে বিশ্লেষণ করব, করে যেহেতু এর সামনে মাইনাস আছে, এখানে তো 1 রয়েছে, 1 রয়েছে, তাহলে বিয়োগ করে আমরা 6 মেলাবো। ঠিক আছে, তাহলে 720কে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 3 দুগুণ 6, 7 6 দুগুণ 12, 2 2 3 3 5, এখানে 2 চলে আসবে। এবার বিয়োগ করে আমরা কত মেলাবো? 6 মেলাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই পর্যন্ত গুণ করি তাহলে হবে 24 24, আর এইটুকু গুণ করলে হবে 30 30, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে মিলে গেল আমাদের, তাহলে ওটাই করবো, বা x² মাইনাস, তাহলে কত করবো? 30 মাইনাস 24 x মাইনাস 720 ইকুয়াল টু 0, x² মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। প্রথম দুটি থেকে x কমন গেলে x মাইনাস 30, শেষ দুটি থেকে 24 গেলে পড়ে থাকবে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে কি আসলো? x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 30, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24। তাহলে এটি অগ্রাহ্য, কারণ কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না। আর পাশে লিখে রাখবে, লিখে দেবে ব্র্যাকেটে, যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না সেজন্য এটি অগ্রাহ্য। তাহলে আমরা গ্রহণ করব কোনটি? x ইকুয়াল টু 30, অর্থাৎ আমরা x কি ধরেছিলাম? x ধরেছিলাম পূর্বে প্রতি ডজন কলমের মূল্য। তাহলে উত্তর হবে অতএব পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি 10-এর দাগের অঙ্কগুলো। 10-এর এ, 10-এর দাগের এ এর 1 নম্বর কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। আচ্ছা এর আগে আমরা 1.2 কোষে থেকে 1.2-তে অনেকগুলো দ্বিঘাত সমীকরণ সমাধান করেছি। সেগুলোতে কয়টি করে এক্সের মান পেয়েছি? 2টি করে এক্সের মান পেয়েছি। তো এক্সের যে মানগুলো সেগুলোই হচ্ছে 20, তাহলে অবশ্যই 2টি করে 20 থাকবে। ঠিক আছে, 2 নম্বর কি বলছে? যে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে, এটি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কোন শর্তটি ঠিক হবে? বলছে b ≠ 0, c ≠ 0, a ≠ 0, কোনোটিই নয়। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল? a ≠ 0। এই যে x² এর যে সহগ সেটি 0 হওয়া চলবে না। তাহলে এই a ≠ 0 এটি হবে উত্তর। ঠিক আছে, 3 নম্বর কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হবে। একটি দ্বিঘাত সমীকরণ যদি 1 হয় সর্বোচ্চ ঘাত, তাহলে তো সেটা 1 ঘাত হয়ে গেল। বা যদি সর্বোচ্চ ঘাত 3 হয় তাহলে সেটা তো হয়ে গেল ত্রিঘাতের সমীকরণ। কিন্তু দ্বিঘাত হলে অবশ্যই 2 ঘাতই হতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত। এবার চলে আসি 4 নম্বর। 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3 সমীকরণটি এইটা এখন হিসাব করে বের করতে হবে। দেখা যাক, হিসাব করে দেখি কি হচ্ছে। বা 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3, এটি। তাহলে এটা হিসাব করা যাক। বা 20x² - 28x + 8 =
এখানে 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15। এবার সমান চিহ্নের বিপরীত পাশে 20x স্কোয়ার আছে এবং তাদের চিহ্ন একই আছে, কেটে যাবে। তাহলে দেখো যখনই এক্স স্কোয়ারের টার্মগুলো কেটে গেল, এখানে শুধু এক্সের টার্ম পড়ে থাকলো আর ধ্রুবক সংখ্যা পড়ে থাকলো। যখন এক্স স্কোয়ারের টার্ম কেটে গেল, থাকলো না, তখন আর দ্বিঘাত সমীকরণ রইল না। তখন দেখো তার মানে এখানে শুধু এক ঘাত সমীকরণ পড়ে থাকছে। এক্সের সর্বোচ্চ ঘাত এই সমীকরণে 1 হচ্ছে, তাহলে এটি এক ঘাত সমীকরণ। তো এক ঘাত সমীকরণকে রৈখিক সমীকরণও বলা হয়, ঠিক আছে, রৈখিক সমীকরণ বলা হয় এক ঘাত সমীকরণকে। তাহলে উত্তর হবে তাহলে রৈখিক সমীকরণ, ঠিক আছে। এবার 5 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়। দেখো এর আগে তোমাদের সমাধান 1.2 কোষে দেখি 1.2 এর সমাধান করতে গিয়ে আমি এই কন্ডিশনগুলো বলেছি যে এক্স নট ইজিক্যাল টু 0 কেন দেওয়া থাকে, কখনো এক্স নট ইজিক্যাল টু 1 দেওয়া থাকে, এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু 6 দেওয়া আছে, এটির এই সমীকরণটির বীজ কত হবে, ঠিক আছে। তো দেখো কখনো বলা থাকে এক্স নট ইজিক্যাল টু 0, কখনো বলা থাকে এক্স নট ইজিক্যাল টু 1 বা 2, এরকম দেওয়া থাকে। কেন দেওয়া থাকে, এই যে এইখানে বাই এক্স দেওয়া আছে। দেখো এখানে যদি আমি এক্সের মান 0 নেই, তাহলে 0 দিয়ে ভাগ করা হয়ে গেল। তো 0 দিয়ে কি কখনো কাউকে ভাগ করা যায় কি, যায় না। তাহলে এক্সের মান এখানে কিন্তু আমরা 0 নিতে পারবো না। তার মানে এক্স নট ইজিক্যাল টু 0 এখানে কন্ডিশনটা কিন্তু বলা না থাকলেও এটা আমাদেরকে এখন মনে করে নিতে হবে যে যেহেতু ভাগ দেওয়া আছে এক্স, সেই জন্য এক্সের মান 0 হওয়া চলবে না। তাহলে এক্স 0 ছাড়া যে মানটা হবে সেই মানটাই হবে। আচ্ছা, এখানে ভাগ দেওয়া আছে, তার মানে আমরা ভাগ করতে পারবো। বা তুমি করে নাও, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6x, বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এখন দুটি রাশির গুণফল 0, তাহলে এদের মধ্যে একটি অবশ্যই, কমপক্ষে একটি অবশ্যই 0 আছে। তাহলে এখন বলা আছে এই যে ভাগ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কন্ডিশন নিজে নিজে তৈরি করে নিলাম, এক্স নট ইজিক্যাল টু 0 এই কন্ডিশন হবেই হবে এই সমীকরণের ক্ষেত্রে। তাহলে এক্স 0 হবে না। তাহলে এক্স যদি 0 না হয় তাহলে এটা অবশ্যই 0। তাহলে অতএব এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 6। তাহলে এই সমীকরণের কিন্তু দুটি বীজ হচ্ছে না। কেন, এই যে এক্স নট ইজিক্যাল টু 0 কন্ডিশনটা এইখান থেকেই পেয়ে গেলাম, ঠিক আছে, এইখান থেকে আমরা পেয়ে গেছি। সেই জন্য এখানে একটি বীজ হবে এক্স ইজিক্যাল টু 6। এই যে ভাগ দেওয়া আছে, ভাগটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই কন্ডিশনটা আমরা পেতাম না। যেমন তোমাদের আমি আরেকটা উদাহরণ দেখাবো, তার আগে উত্তরটা একটু বলে দিই। এক্স ইজিক্যাল টু তাহলে 6, বি নম্বরের উত্তরটা হবে এক্স ইজিক্যাল টু 6। এইবার তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখো শূন্যস্থান, এই যে সি এর এই যে 3 নম্বর অঙ্ক, দেখো এইখানে কিন্তু একই রকম এইরকমই আকার চলে এসেছে। দেখো এখানে সি এর 3 নম্বরে, দেখো সি এর 3 নম্বরে যে আকার দেওয়া আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6x, এটা দেওয়া আছে। দেখো এইখান থেকে আমাদের তখনও কিন্তু এই আকারে এসছে, কিন্তু এইখানে এই আকারে দেওয়া থাকার জন্য এক্স নট ইজিক্যাল টু 0 আমরা কন্ডিশনটা তৈরি করে নিলাম। কিন্তু এইখানে কিন্তু আকারটা ওইরকম দেওয়া নেই, এখানে ভাগ দিয়ে দেওয়া নেই এখানে। তো ভাগ দিয়ে যদি দেওয়া না থাকে, এইরকম সরাসরি যদি দেওয়া থাকে, আমরা বলতে পারবো না যে এখানে এক্স এর মান 0 হওয়া যাবে না বা 0 নিতে পারবো না, এটা বলতে পারবো না আমরা। হতেও পারে এখানে গুণ করে দেওয়া আছে। তো এইখানে এই সমীকরণের ক্ষেত্রে তাহলে কি হবে, এই সমীকরণের ক্ষেত্রে এইরকম ব্যাপারটা চলে আসবে, এক্স কমন হলে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এই দুটির মধ্যে কমপক্ষে একটি অবশ্যই শূন্য, কিন্তু কোনটি শূন্য আমরা জানি না এই সমীকরণের ক্ষেত্রে। তাহলে এক্স 0 হতে পারে, অথবা এক্স মাইনাস 6 0 হতে পারে, এক্স ইজিক্যাল টু 6। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে দুটি আমরা পাচ্ছি, এক্স ইজিক্যাল টু 0 অথবা এক্স ইজিক্যাল টু 6। এই সমীকরণের ক্ষেত্রে আমরা দুটি বীজ পাচ্ছি। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ দুটির ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যক বীজ থাকছে। এটির ক্ষেত্রে একটি বীজ শুধু 6, আর এটির ক্ষেত্রে হলে দুটি থাকছে, একটা 0 আর একটা 6, ঠিক আছে। এবার অন্যগুলি করা যাক। আচ্ছা, তোমার সত্য মিথ্যাগুলো একটু করে নিও, ঠিক আছে। এবার সি এর 1 নম্বর কি বলছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণটির এ ইজিক্যাল টু 0 এবং বি নট ইজিক্যাল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে। তাহলে এ ইজিক্যাল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই যে, তাহলে আমি সমীকরণটা লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কত নম্বর, সি এর 1 নম্বর, সি এর 1 নম্বর। এর ক্ষেত্রে বলছে এ ইজিক্যাল টু যদি 0 বলছে, যদি 0 হয়, তাহলে এ ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এই যে পদটা, এই পদটা শূন্য হয়ে যাচ্ছে, পড়ে থাকছে বি এক্স প্লাস সি। এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত কত হবে, তাহলে এটি যদি 0 হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, এ বি এক্স প্লাস
সি ইজিক্যাল টু 0 এটি পড়ে থাকবে। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1, তার মানে এটি একটি সরল রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কী লিখব শূন্যস্থানে? সরল রৈখিক বা রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? একঘাত সমীকরণ, একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ যে কোনো লিখতে পারো, ঠিক আছে? সরল রৈখিকও লিখতে পারো। এবার 2 নম্বর কি বলছে, যে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। দুটি বীজই যদি এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। অর্থাৎ সমীকরণটি এখানে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো বের করি। তাহলে 2 নম্বর, দুটি বীজই এক বলছে। তাহলে আমরা যখন সমাধান করতাম, দ্বিঘাত সমীকরণ সমাধান করতাম, তখন বীজ বের করার জন্য কি করতাম? লাস্টে কীরকম আকার আসতো? মনে করো এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 6 এরকম আকার এসছে মনে করো। তখন আমরা কী করবো? হয় এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এখান থেকে এক্সের মান 5 বেরোতো, -5 বেরোতো, এক্সের মান, এগুলো হচ্ছে সমাধান, এইভাবে বেরোতো। তার মানে এখানে দুটি বীজ এক বলেছে, দুটি বীজই এক। তাহলে এখানে এই যে অঙ্কটার ক্ষেত্রে 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু 1 আর একটাও হচ্ছে এক্স ইজিক্যাল টু 1 বেরোবে। তাহলে 1 যদি বেরোয় তাহলে এটার ক্ষেত্রে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0 হবে, এটার ক্ষেত্রে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0 হবে, তাই তো? উল্টো দিকে যাবো এবার আমরা। তাহলে এই দুটি গুণ অবস্থায় এইরকম গুণ অবস্থায় থাকবে, তবে তো আমরা এটিকে আলাদা আলাদাভাবে হয় করে অথবা করে লিখতে পারবো। তার মানে কি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0 এরকম হবে ব্যাপারটা। তার মানে কি এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এটা কি হলো? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে দাও। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। এই যে এটা সমীকরণটা, এটি হলো উত্তর, ঠিক আছে? তাহলে এক্স, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, তাহলে তখন সমীকরণটা হবে এই যে এটা, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই অঙ্ক কষলাম। এরপরে 11 নম্বরে যে অঙ্কগুলো এর পরের ক্লাসে আমরা করব, ঠিক আছে? অঙ্কগুলি যদি ঠিকমতো বুঝতে পারো, সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার এই ম্যাথ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো আবার তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় খুব সহজেই। ওকে, আজকে এই পর্যন্তই তাহলে।